পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানের স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। নোটিশে বলা হয়, বাংলাদেশে ৯৮% নাগরিক মুসলমান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটাই আইন, প্রথা ও নীতি, এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদে ৫৫২ অনুযায়ী আইন অর্থ বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পূর্ণ যে কোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাস খোলা রাখার সরকারের কর্তৃত্ব সিদ্ধান্ত অসাংবিধানিক। নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারো কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়া এই রিট দায়ের করা হয়। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সংবিধানের ১৪৮ আর্টিকেল অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে ৩ দিনের মধ্যে যদি স্পিকার ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকেই পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা হয়তোবা করাবেন। তবে এর বাইরে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনও আমরা অফিসিয়ালভাবে অবগত নই। সংসদ সচিবালয় প্রশাসন থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল চিঠিপত্র আসেনি। তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যারা এসেছে তাদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা বলেছেন। তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। গেজেট প্রকাশের সময়কালে আরও আগে দেওয়া গেলে ভালো হতো। আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তারা তদন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। নির্বাচন কমিশনার বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলোর বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা নিয়ে হাইকোর্টের কাছে গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত পাবে। একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে। আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণ এটি সম্ভব হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে শপথ গ্রহণের অনুষ্ঠানের
ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভা স্পিকার শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লোকসভার স্পিকার ওম বিড়লা 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকার অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের উপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি ভাগাভাগি ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধা দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি এক মূল্যবোধ জনগণের বিপুল সমর্থক পেয়েছে। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে একই দিন ইন্ডিয়ার AI ইন্সপেক্ট সামিটে অংশ নেওয়া নরেন্দ্র মোদী এই কারণে তিনি ভারতের প্রতিনিধিত্ব হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠাচ্ছেন।